সাক্ষী এবং 24-এর গণ অভ্যুত্থানে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন, আন্দোলন করেছেন, সেই সহযোদ্ধার নাম আমাকে নিতে হচ্ছে সার্জিস এবং হাসনাতের। আমি জানি একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংকট মোকাবেলা করবার কারণে তারা গতকাল রাতে এখন পর্যন্ত ঘুমায় নাই। শুধুমাত্র আপনারা সারা বাংলাদেশ থেকে আসবেন, এই সম্মান, এই ভালোবাসাকে শ্রদ্ধা দেখিয়ে ওনারা বাসায় না গিয়ে না ঘুমিয়ে সারা রাত আপনাদের এই মিটিংয়ে হাজির হয়েছেন। আমি কোনো মিটিংয়ে কোনো মেহমানের নাম উল্লেখ করি না, কিন্তু এটা একটা কৃতজ্ঞতার বিষয় হয়ে দাঁড়িয়েছে যেহেতু তারা আপনাদেরকে ওয়াদা দিয়েছেন। সার্জিস এবং হাসনাত, আমারও কৃতজ্ঞতা যে তারা এই দুই বীর আজকে এসেছেন আপনাদের মনের কষ্টের কথা শুনবার জন্য। আপনাদের প্রতিনিধি দলের সাথে আমার একাধিকবার কথা হয়েছে। আমি আপনাদের সমস্যাগুলো পুরোপুরি ধারণ করি, বুঝি, এবং আমি আগে বক্তব্য দেওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আমার সহযোদ্ধাদেরকে সাহায্য করা, যে আসলে আপনাদের কষ্টের কথাটা কি সেটা আমি বলি আর কি। তাহলে হচ্ছে যে যারা আপনাদের এই লড়াইটাকে পরের স্টেজে নিয়ে যাবেন, পরের ফেজে ফাইট করবেন, তাদের জন্য লড়াইটা সহজ হবে। প্রথম কথা হচ্ছে আইনে সিটি কর্পোরেশনকে 14 থেকে 17টা কাজ করতে বলে দেওয়া আছে বাংলাদেশের আইনে। বাংলাদেশে আমাদের যে 8-10টা সিটি কর্পোরেশন আছে, তো এগুলো কি এটা মোটামুটি আপনারা বুঝতে পারছেন, রেগুলার সেবামূলক কাজ আর কি। পৌরসভার যে আইন আছে, এই পৌরসভার আইনে হচ্ছে 20টা কাজের কথা রাষ্ট্র বলে দিয়েছে আইন করে। এখন সাডেনলি গণ অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় আমরা দেখলাম যে এলজিআরডি মিনিস্ট্রি থেকে এই সকল স্থানীয় প্রশাসনে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে তারা বাতিল করে দিয়েছেন ইউনিয়ন পরিষদ ছাড়া। যুক্তিটা ন্যায্য, যেহেতু আওয়ামী আমলের নির্বাচন হয়েছে, ফ্যাসিবাদের আমলের কোনো নির্বাচনকে আমরা যেহেতু গ্রহণ করি না, আমরা ন্যায্য মনে করি না, বৈধ মনে করি না, সেই জায়গা থেকে তারা এটা করেছেন। করবার পরে আবার নতুন কিছু সমস্যা তৈরি হয়েছে। প্রথম কথা হচ্ছে আপনি এটা করলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আবার কিভাবে কোর্টের মাধ্যমে মেয়র হইল? তাহলে ইউনিয়ন পরিষদের নির্বাচনে তো ওই আওয়ামী ফ্যাসিবাদীরাই নির্বাচিত হয়েছে। তাহলে পৌর আর সিটি মেয়ররা এমন কি কবিরা গুনাহ করলো যে এইটা তওবা দিয়ে মাফ হতে পারে? চট্টগ্রামের মেয়র আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা এমন কি ভাষায় তওবা করলো যে দিল্লিও খুশি, আওয়ামী লীগও খুশি, অন্তর্বর্তীকালীন সরকার খুশি? কি এমন তওবা করছে তারা? এবং এমন কোন তওবা আছে যে তওবা সিটি কর্পোরেশন আর পৌর কমিশনারদেরকে করতে দেওয়া হইল না? লেখা দিলেই তো ওই তওবাটা আপনারাও করতে পারতেন। তো এই জায়গাতে আমরা বোধ করছি যে এলজিআরডি মিনিস্ট্রির সিদ্ধান্তটা কন্ট্রাডিক্টরি, সাংঘর্ষিক সিদ্ধান্ত। যে যুক্তিতে আপনি তাদেরটা বাতিল করেছেন, ওই যুক্তিতে ওগুলো বাতিল করা দরকার ছিল। এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা যেহেতু আওয়ামী লীগের লেসপেন্সার দালাল ছিল, এরা কিন্তু সব পালাতো। এরা এখন ওই ইউনিয়ন পরিষদের কার্যালয়ে শুধু গরু বাঁধে, ওখানে পিয়ন যায়, ঝাড়ফুঁক করে, তারপর চলে আসে, কোনো সেবা নাই। তাহলে আমার টোটাল স্থানীয় প্রশাসনের মাধ্যমে আমার যে জনগণের সেবা পাওয়ার কথা ছিল, তার প্রত্যেকটা সেবার সূত্র যারা কাউন্সিলররা ছিলেন, সেই সেবার সূত্রটা লাইনটা কেটে গেছে। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে আপনি যখন কোনো জিনিস বাতিল করবেন রাষ্ট্রের জায়গা থেকে, সেটা যত ন্যায্য হোক, বাতিলের পরের রিপ্লেসমেন্টটা কিভাবে হবে সেটা রাষ্ট্রকে বলতে হবে। যেমন এক্সাম্পল দেই, যে আমরা সবাই প্লাস্টিকের বিরুদ্ধে মানুষ, কারণ প্লাস্টিক মাটির ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, কিন্তু আপনি কি সেটা 24 ঘন্টার নোটিশে বাতিল করতে পারেন? আপনি বলে দিলেন কালকে থেকে প্লাস্টিক বন্ধ, কিভাবে সম্ভব? আমি বাজারে গিয়ে বাজার করব কিভাবে? আমি একজন ব্যবসায়ীকে চিনি যিনি তার আগের সপ্তাহে, উপদেষ্টা বলবার আগের সপ্তাহে 500 কোটি টাকার প্লাস্টিকের র ম্যাটেরিয়ালস এনেছেন বিদেশ থেকে। ওই 500 কোটি টাকা কারো বাপের টাকা না ব্যাংকের টাকা? ব্যাংকের এলসির টাকা কার টাকা? আমার আপনার টাকা না। উপদেষ্টা মহোদয়, অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে টাকা দিবে, ওই টাকা ও যখন ডিফল্ট করবে, ঋণ খেলাপি হবে। ওই প্লাস্টিক কোম্পানিগুলোতে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ চাকরি করে না, তার পুনর্বাসন কিভাবে হবে? তাহলে একটা রাষ্ট্র যত ন্যায্য কারণেই হোক কোনো সিদ্ধান্ত নেয়,
রাষ্ট্রকে তার রিপ্লেসমেন্ট সেবার মেকানিজমটা আগে তৈরি করতে হয়, যে আমি এটা বাতিল করবার পরে কি হবে ওটা আমি কিভাবে ম্যানেজ করব। এখন দেখেন যে আপনি কি যুক্তিতে বাতিল করেছেন এই যুক্তিতে, যেহেতু এগুলো আওয়ামী ফ্যাসিবাদের আমলের নির্বাচনে হয়েছে, অতএব এই নির্বাচনটা বৈধ হয় নাই, ন্যায্য হয় নাই, বিরোধী দলগুলো এগুলো মানে নাই, কথা সত্ত্বেও এর জন্য বাতিল করলাম। রিপ্লেসমেন্ট বসাইছেন কাদেরকে? আমলাদেরকে না? এই আমলারা রাইটে ভোট করছে না? এই আমলারা প্রত্যেককে 35 লাখ 40 লাখ টাকা করে 50 লাখ টাকা করে টাকা ক্যাশ দিচ্ছে না 2018 সালে? এই পুলিশ, এই আমলা, এই সেনা কর্মকর্তারা বাটপারি করে হাজার হাজার কোটি টাকা মালয়েশিয়া ফরেন করতে পাচার করে নাই? যে আমলারা বাটপার, যে আমলারা গত 16 বছর আওয়ামী লীগের দালালি করছে, সেই দালালদেরকে দিয়ে আপনি নির্বাচিত প্রতিনিধিদেরকে রিপ্লেস করলেন। এইটা কোনো রিপ্লেসমেন্ট প্ল্যান হতে পারে অন্তর্বর্তীকালীন সরকারের? এইটা কি গণতন্ত্রের স্পিরিট হতে পারে? তাহলে যে আমলা তার রেগুলার কাজটা 9টা 5টা ডিউটিটা আন্তরিকতার সাথে, সততার সাথে, মেধাযোগ্যতার সাথে করে না, সেই আমলাকে এডিশনাল রেসপন্সিবিলিটি দিয়েছেন মেয়র হিসাবে, কাউন্সিলর হিসাবে, উপজেলা পরিষদ চালানো, জেলা পরিষদ চালানো। এরা কি ফেরেশতা নাকি? আরেকটা কি দাবি করেছেন যে এরা প্রচুর ডেভেলপমেন্টের, আপনারা নাকি প্রচুর চুরি টুরি করেন, ডেভেলপমেন্ট ঠিকাদারি চুরি করেন। আমলারা কি করে? আমলারা কি ফেরেশতা? আসমান থেকে নাজিল হয়েছে? ওরা চুরি করে না। পুলিশ শ্বেতপত্রে যে $16 বিলিয়ন প্রতি বছর চুরির গল্প আসছে, ওইটা কি কাউন্সিলররা করছে? ওই টাকা চুরি করছে কে?